রাখি বন্ধনের মতো একটা উৎসবের উদ্ভবের পেছনে সাংস্কৃতিক প্রয়োজনটা ঠিক কী ছিল? যেমন আমরা যদি আমেরিকায় দেখি মাদার্স ডে বা ফাদার্স ডে বেশ জনপ্রিয়, ভারতে এটা এতখানি গুরুত্বপূর্ণ কেন? বিশেষ সুরক্ষার প্রয়োজন শুধুমাত্র তারই পড়ে যে দুর্বল। পবিত্র সুতোটা আজও সমান প্রাসঙ্গিক, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে সঠিক কবজি কোনটা, যার ওপর এটা বাঁধা উচিত। আজকের দিনে কার সত্যিই সাহায্য আর সুরক্ষার প্রয়োজন? কে সে? নারীরা তো নয়। আপনার মতো একজন নারীর কোনো সুরক্ষার দরকার নেই। বোনদের জন্য, নারীদের জন্য একটা রক্ষা দিবস প্রয়োজন পড়েছিল। সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে আমাদের সমাজের বড় অংশের সুরক্ষার দরকার ছিল। ব্যাস এটুকুই। আপনার বোন যদি ভালো হয়, মিষ্টি হয়, প্রিয় হয়, অবশ্যই আপনি তাকে সাহায্য করবেন, আর বোনও ভাইকে সাহায্য করবে। একে অপরের পাশে দাঁড়াবে, একে অপরকে সাপোর্ট করবে। এসবই খুব ভালো কথা। কিন্তু সুরক্ষার এই ভাবনাটাকে এবার ভাই বোনের সম্পর্কের বাইরেও ছড়িয়ে দিতে হবে। নমস্কার আচার্যজি। আর কয়েকদিন পরেই রাখি বন্ধন আসছে, আর সেই উপলক্ষেই আমি একটি বিষয় বুঝতে চাইছিলাম। এই উৎসবটির উদ্ভবের পেছনে আসলে মনস্তাত্ত্বিক বা সাংস্কৃতিক কারণটা কী ছিল? ভাই বোনের এই নির্দিষ্ট সম্পর্কটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে পুরো ভারত জুড়ে, এমনকি অন্যান্য সম্প্রদায়েও এই উৎসবটি পালিত হয়? আমেরিকায় যেমন মাদার্স ডে বা ফাদার্স ডে বেশ জনপ্রিয়, কিন্তু সেখানে ভাই বোনকে কেন্দ্র করে তো এমন কোনো সার্বজনীন উৎসব নেই। ভারতে এটা এতখানি গুরুত্ব পেল কিভাবে? দেখুন, উৎসবটির ইতিহাস ঘাঁটলে আপনি সব ঐতিহাসিক তথ্যই পেয়ে যাবেন, সেগুলো কম বেশি সবারই জানা। কিন্তু ইতিহাসের গণ্ডি পেরিয়ে সোজা মনস্তত্ত্বের দিকে তাকান, তাই না? আপনি কি কখনো বলবেন যে কোনো কোটিপতিকে রক্ষা করা দরকার? আপনি কি কখনো বলবেন যে আমেরিকান সেনার কোনো বিশেষ সুরক্ষার প্রয়োজন আছে? কখনোই না। বিশেষ সুরক্ষার প্রয়োজন শুধুমাত্র তারই পড়ে যে দুর্বল। বোনের জন্য বা নারীর জন্য যদি সমাজে একটি বিশেষ রক্ষা দিবসের প্রয়োজন হয়ে থাকে, তবে তা প্রমাণ করে যে সমাজের একটি বিশাল অংশ দীর্ঘকাল ধরে ক্ষমতাহীন অবস্থায় ছিল এবং তাদের আশ্রয়ের দরকার ছিল। এটুকুই। বাকি ঐতিহাসিক খুঁটিনাটি, আরে সেগুলো তো খুব সহজেই জানা যায়। আপনি অনুসন্ধান করলে কেউ কেউ হয়তো বলবেন পৌরাণিক শিকড় রয়েছে, আবার কেউ মুঘল আমলের তুলনামূলক সাম্প্রতিক নানা প্রসঙ্গের কথা উল্লেখ করবেন। আর তাছাড়াও কত কত রকমের রূপকথা, উপাখ্যান, পৌরাণিক কাহিনী আর ইতিহাস, তাই না? সব যেন একাকার হয়ে একসঙ্গে মিশে রয়েছে। কিন্তু সার কথা একটাই, বোনকে যদি সুরক্ষার এই ছোট্ট সুতোটি নিয়ে ভাইয়ের কাছে যেতে হয়ে থাকে, তাহলে তাহলে এটাই প্রমাণ হয়, প্রমাণটা এই হয় যে বোনেরা তখন সত্যি অসুরক্ষিত ছিল। কারণ পরাক্রমশালীকে কখনো রক্ষা করতে হয় না,
রক্ষা কেবল দুর্বলেরই প্রয়োজন হয়। বেশ, তা ভালো। ইতিহাসের প্রতিটি বাঁকে এবং প্রতিটি যুগেই এমন কিছু মানুষ থাকবে যারা কোনো না কোনোভাবে দুর্বল অবস্থানে রয়েছে, আর তাদের যথোপযুক্ত সুরক্ষা দেওয়া কেবল ভালো কাজই নয়, সেটাই আসল ন্যায়সঙ্গত পদক্ষেপ। সেটা সত্যিই খুব ভালো কথা। কাজেই আসল প্রশ্নটা ইতিহাস নিয়ে ততটা নয় যে এই উৎসবটির সূচনা ঠিক কিভাবে হয়েছিল। আসল প্রশ্ন হলো কিভাবে আজকের দিনে আরও বেশি সমকালীন, আরও প্রাসঙ্গিক এবং আরও কার্যকর করে তোলা যায়। এই উৎসবের মূল চেতনা যদি হয় দুর্বলকে সুরক্ষা প্রদান করা, তবে ভেবে দেখুন আজকের দিনে কি সত্যিই নারীরা দুর্বল? সত্যি কি নারীরা দুর্বল আজকের দিনে দাঁড়িয়ে? এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি আলোচনাটাকে সম্পূর্ণ ঐতিহাসিক একদিকে ঘুরিয়ে দিতে পারতাম, আর ভারতীয় সমাজে ঐতিহাসিকভাবে নারীরা কেন এমন দুর্বল ও কোণঠাসা অবস্থানে ছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারতাম। হুম? হ্যাঁ, আমরা ইতিহাসে ডুব দিয়ে নানা তথ্য আর তত্ত্ব তুলে আনতে পারতাম, কিন্তু অতীতে কি ছিল তার চেয়ে আজ পরিস্থিতি কেমন দাঁড়িয়েছে পুরোপুরিভাবে সেটা উপলব্ধি করা অনেক বেশি জরুরি, তাই নয় কি? আজকের দিনে আমি মনে করি না যে ভারতীয় নারীদের সিংহভাগের কোনো বিরাট সুরক্ষার প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা যে চরম আদর্শ অবস্থায় পৌঁছে গেছি তা নয়, তবে আমরা কিন্তু যথেষ্ট অগ্রগতি করেছি। আপনারা যতগুলো পরিসংখ্যান উল্লেখ করতে পারেন তা সবই আমাদের জানা। আমরা নারী শ্রমশক্তির অংশগ্রহণের হার FLPR জানি, আমরা জেন্ডার এম্পাওয়ারমেন্টের মাপকাঠি জানি, মানে উইমেন্স গ্রোস এনরোলমেন্ট রেশিও, আর নারী পুরুষের মধ্যে সম্পদের বন্টনের বৈষম্য সম্পর্কেও আমরা ভালোভাবেই ওয়াকিবহল। আমরা রাজনীতিতে প্রতিনিধিত্বের বিশাল ব্যবধানের কথা জানি। কর্পোরেট বোর্ডরুম কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে নারীদের প্রতিনিধিত্বের যে খামতি রয়েছে সেসবও আমাদের ভালোভাবেই জানা। হ্যাঁ, এসব বাস্তব। তা সত্ত্বেও বলবো আমরা ভালো এগোচ্ছি, এবং নারী ক্ষমতায়নের সামগ্রিক গতিপথ কিন্তু আজ স্পষ্টভাবে ঊর্ধ্বমুখী। নারী সশক্তিকরণের ক্ষেত্রে মহিলারা, অন্তত বেশিরভাগ মহিলাই আজ এমন অবস্থায় নেই যে তাদের ওই ৩ বছরের ছোট ভাইয়ের কাছে যেতে হবে আর রাখি বাঁধতে হবে এই আশায় যে ভাই একদিন তাদের সুরক্ষা দেবে, আশ্রয় দেবে। আর এমনটাই ঘটে, তাই না? এবং আমরা যতটা ভাবতে পারি তার চেয়েও অনেক বেশি ঘটে। কারণ ভারতীয় পরিবারগুলোতে সাধারণত সবচেয়ে ছোট সদস্যটি একটি ছেলে সন্তানই হয়। ছেলে না হওয়া পর্যন্ত পরিবারগুলো থামে না। তাই ছেলে সন্তানটাই হলো সেই আসল ফুল স্টপ। ছেলে আসার আগে পরিবারগুলো হয় ছেলের আশায় মেয়ে জন্ম দিতে থাকে, নয়তো গর্ভপাত করে মেয়েদের মেরে ফেলতে থাকে। তাই স্বাভাবিকভাবেই সম্ভাবনা বেশি থাকে যে বোনটাই
ভাইয়ের চেয়ে বয়সে বড় বড় হবে। সবসময় একটা বেশি চান্স থাকে যে বোনটাই ভাইয়ের চেয়ে বয়সে বড় সড়ো হবে, আর কখনো কখনো বোন হয়তো 10 বছরের বড় আর ভাই 6 মাসের কোলের শিশু, আর বোনের বয়স কত, 12 কিংবা 14। কিন্তু ওই যে ভাই রক্ষা করবে, হুম? কোনো এক সময় হয়তো এটার একটা মানে ছিল। আচার অনুষ্ঠান হিসেবে আজও হয়তো দেখতে কিউট লাগে। তো আপনারা যদি এটা চালিয়ে যেতে চান, কোনো প্রবলেম নেই, চালিয়ে যান। একটা পুরনো প্রথা হিসেবে, ট্র্যাডিশন হিসেবে ঠিক আছে, ভালো জিনিস। আর তাছাড়া ভাইকে তো বোনকে উপহারও দিতে হয়, তাই বোনেদেরও একটা স্বার্থ থাকে। তো বোনেরা, আপনারা এটা চালিয়ে যান। হুম? কিন্তু এটা যেন আমাদের আসল প্রশ্নটা থেকে দূরে সরিয়ে না দেয়। আসল প্রশ্ন হলো, সুরক্ষা যদি কোনো দুর্বল বা ক্ষমতাহীন পক্ষকে দিতেই হয়, আজকের দিনে দুর্বল কে? কার আজ সত্যি সত্যি সাহায্য আর সুরক্ষার প্রয়োজন? কে সে? নারীরা তো নয়। সত্যি বলতে নারীরা নয়, আপনার প্রজন্মের নারীরা তো নয়, আপনাদের পরের যে প্রজন্ম আসছে, সেই সব মেয়েরা যারা ঠিক আপনার পরেই আসছে, ওই 12 বছর 14 বছরের মেয়েরা, ওই জেন আলফা আমরা যাদের বলছি, ওই মেয়েরা প্রায় ছেলেদের মতোই শক্তিশালী। তারা জানে জীবনে কি করতে হবে। সবাই যথেষ্ট শক্তপোক্ত, মজবুত, বা অন্তত আমি আশা করি তারা তেমনই হোক। কিন্তু চড়ুই পাখি তো হারিয়ে গেছে। চড়ুই পাখি উধাও হয়ে গেছে। আমি জানি না হঠাৎ করে চড়ুই পাখির কথা আমার মাথা কেন এলো। আর চড়ুই পাখি আমার কাছে দুর্বল নারীত্বের, শোষিত প্রকৃতির এক মর্মস্পর্শী প্রতীক। আর সেই চড়ুই পাখি আজ হারিয়ে গেছে। আপনার মতো একজন মহিলার কোনো সুরক্ষার প্রয়োজন নেই, কিন্তু ওই চড়ুইটার সুরক্ষার প্রয়োজন আছে। আজকের দিনে চড়ুইটাই হলো আসল বোন। আর পুরুষ মহিলা উভয়কেই এই বোনের জন্য ভাই হয়ে উঠতে হবে। আপনার শারীরিক লিঙ্গ যাই হোক না কেন, আপনাকেও ভাই হতে হবে। বিলুপ্ত হয়ে যেতে বসা ওই চড়ুইটার পাশে ভাই হয়ে দাঁড়াতে হবে আপনাকে। আর তখন রাখি বন্ধন এক অপূর্ব সুযোগ হয়ে দাঁড়ায় নিজেকে মনে করিয়ে দেওয়ার যে আজ কাদের সত্যিই আমাদের সমর্থনের প্রয়োজন, যেমনটা এই চড়ুইটার প্রয়োজন। আমি একটা রিপোর্ট পড়ছিলাম, ভুল হলে আমাকে শুধরে দেবেন, পুরোটা ভেরিফাই করে নেবেন। শহরাঞ্চলগুলো থেকে আজ 97% চড়ুই পাখি পুরোপুরি উধাও হয়ে গেছে। আসলে একটা জায়গা যত বেশি শহুরে হয়ে উঠেছে, সেখান থেকে চড়ুই তত বেশি হারিয়ে গেছে। দিল্লি আর বোম্বাইয়ের মতো জায়গায় ওদের সংখ্যার মাত্র 3% কোনো মতে টিকে আছে, কারণ তারা বাসা বানানোর জায়গাই পাচ্ছে না। আর চারপাশটা সিমেন্ট আর কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে, ফলে কোনো পোকামাকড় নেই। আর তারা তাদের ছানাদের, ওই ছোট বাচ্চাদের খাওয়াতে পারছে না। তারা তো উঠতে পারে না, তাই না? ডিম ফুটে বেরোনো ওই একরত্তি ছানারা, তাই মা চড়ুইকে বাইরে থেকে কোনো পোকা এনে ওদের মুখে তুলে দিতে হয়। আর কোনো পোকা নেই, কারণ কোথাও কোনো ঘাস নেই, কোনো সবুজ নেই, কোনো গাছপালা নেই। তার উপর চারদিকে যখন শুধুই চটাং দেওয়াল, চড়ুইটা বাসা বানাবে কোথায়? আমি কিন্তু নির্দিষ্ট কোনো এক জাতের পাখির কথা বলছি না। আশা করি আমাকে ভুল বুঝছেন না। চড়ুই পাখি আসলে আমার কাছে এক অত্যন্ত মর্মস্পর্শী প্রতীক।
আজ আমাদের এই গ্রহে যা ঘটে চলেছে সেই গভীর দুঃখজনক পরিস্থিতির এক নির্মম প্রতিচ্ছবি। আমরা স্বাভাবিক বিলুপ্তির হারের চেয়ে ১০ থেকে ১০০ গুণ দ্রুত গতিতে বিভিন্ন প্রজাতিকে হারিয়ে ফেলছি। আর এই পুরো ধ্বংসযজ্ঞটাই কিন্তু মানুষের তৈরি। জলবায়ু পরিবর্তন নিশ্চিতভাবেই মানুষের তৈরি। আমরাই এটা করেছি। নদীগুলোর আজ সুরক্ষার প্রয়োজন, পাহাড়গুলোর সুরক্ষার প্রয়োজন। এই মুহূর্তে আমি গোয়া থেকে কথা বলছি, আর আজ গোয়ার সুরক্ষার প্রয়োজন। একজন আমাকে বলছিলেন প্রতি বছর নাকি এখানে বৃষ্টি একটু একটু করে কমে যাচ্ছে। আমি ডেটাটা ভেরিফাই করে দেখিনি, কিন্তু মানুষটাকে দেখে মনে হচ্ছিল তিনি সত্যিই খুব চিন্তিত। গোয়া তার সবুজ আর পাহাড়গুলোকে হারিয়ে ফেলছে, সেগুলোকে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাই রাখি বন্ধন আজও ভীষণ প্রাসঙ্গিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাকে সুরক্ষার আসল মূলে গিয়ে বুঝতে হবে যে সমর্থন দেওয়ার আসল অর্থ কী আর কার আজ সুরক্ষা পাওয়ার অধিকার আছে। এতক্ষণ তো আমি বাইরের বাস্তব জিনিসগুলোর কথা বললাম, চড়ুই পাখি, পাহাড়, নদী, গাছপালা আর অন্যান্য প্রজাতির কথা। কিন্তু ভাবুন তো, মানুষের ভেতর থেকেও তো কত কিছু হারিয়ে যাচ্ছে। রাখি বন্ধনের দিনে সেগুলোকেও তো মনে করা উচিত। সেগুলোরও অনেক রক্ষার প্রয়োজন। সারা বিশ্ব জুড়ে আজ একটাই দর্শন চেপে বসেছে, সুখে থাকো, ভোগ করো আর সুখে থাকো। আপনার অস্তিত্বই যেন শুধুই ভোগ করার জন্য। সাধারণ সততা, নিজের ভেতরে তাকানোর সামান্য আগ্রহটুকুও হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটারও তো রক্ষা প্রয়োজন, সেটাকে সুরক্ষিত করা দরকার। ধর্মের আসল নির্যাসটাই আজ বিসর্জন দেওয়া হয়ে গেছে। তার বদলে আমাদের কাছে যা পড়ে আছে তা হলো হয় সস্তা ভাবাবেগপূর্ণ ভক্তিবাদ, নয়তো অলৌকিকতা আর তন্ত্রমন্ত্রের অর্থহীন মোহ। আসল আধ্যাত্মিকতা যা হলো আত্মজ্ঞান, তার আজ সুরক্ষার প্রয়োজন। পবিত্র রাখির সুতো আজও অত্যন্ত প্রাসঙ্গিক। কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে সঠিক কবজি কোনটা যার উপর এটা বাঁধা উচিত। আপনার বোন যদি ভালো হয়, মিষ্টি হয়, অবশ্যই আপনি তাকে সাহায্য করবেন, আর বোনও ভাইকে সাহায্য করবে। সেই সম্পর্কটা সুন্দর। ভালোবাসার ভাই বোন একে অপরের পাশে দাঁড়াবে, একে অপরকে সাপোর্ট করবে, এসবই খুব ভালো। কিন্তু সুরক্ষার এই মনোভাবটাকে এবার ভাই বোনের সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে যেতে হবে। আপনার করুণার পরিধিকে
আরও বড় করতে হবে। আপনি শুধু বলতে পারেন না, ও আমার বোন, তাই আমি ওর খেয়াল রাখছি। অবশ্যই, অবশ্যই নিজের বোনের খেয়াল রাখুন, সেটা খুবই ভালো কথা। কিন্তু পাশাপাশি ওই চড়ুই পাখিটার খেয়াল রাখবেন না কেন? ওই নদীটার খেয়াল রাখবেন না কেন? আর অন্তরের সেই সূক্ষ্ম মূল্যবোধগুলোর খেয়াল রাখবেন না কেন? যেগুলো না থাকলে আমরা মানুষ নামের যোগ্যই নই। আপনারা কি জানেন, একজন মানুষ হিসেবে, একটি প্রজাতি হিসেবে এই পৃথিবীতে আমরা প্রতিদিন কি পরিমাণ জিনিস হারিয়ে ফেলছি, দৃশ্য এবং অদৃশ্য উভয় অর্থেই? রাখি বন্ধনের দিনে আসলে স্বয়ং ধরিত্রী মাতার উচিত প্রতিটি জীবিত মানুষের কাছে গিয়ে ওই পবিত্র রাখির সুতো বাড়িয়ে দিয়ে বলা, দয়া করে আমাকে রক্ষা করো, আমি সেই প্রকৃতি, আমি মা। গত কয়েক দশকে সারা বিশ্বের দেশগুলোতে আমরা যেটাকে উন্নয়ন বলে এসেছি, তার ৭০ থেকে ৮০% হয়েছে নিছক এই পৃথিবীকে ধ্বংস করার বিনিময়ে। এই গ্রহের আসল সম্পদগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, আর সেই ধ্বংসলীলাকেই বিভিন্ন দেশের জাতীয় আয় হিসেবে দেখানো হয়েছে। এখন এটা কোনো ধরনের সৎ হিসাব? আমাকে বলুন তো, আপনি আপনার পূর্বপুরুষদের রেখে যাওয়া মূল সম্পদ নষ্ট করে, বিক্রি করে দিয়ে নগদ টাকায় রূপান্তর করছেন, সেটাকে কি কখনো লাভ বলা যায়? আজ গোটা পৃথিবীর সুরক্ষা প্রয়োজন, সমুদ্রগুলোর সুরক্ষা প্রয়োজন, কিন্তু আমরা সে বিষয়ে কথাই বলবো না, কারণ আমরা শুধুই মগ্ন আমাদের ছোট্ট গণ্ডিটুকু নিয়ে। আমরা ভাবি আমাদের দায়িত্ব কেবল আমাদের চারপাশের ওই ২-৪ জন মানুষের মধ্যেই সীমাবদ্ধ। বুঝতে পারছেন? এটা এমন এক বিশেষ উৎসব, যেখানে যার সামর্থ্য আছে, যার ক্ষমতা আছে, সে তার দায়িত্বের সদিচ্ছা প্রকাশ করে। আমার ক্ষমতা আছে। আর স্পাইডারম্যান যেমনটা বলতো, অসীম ক্ষমতার সাথে আসে অসীম দায়িত্ব। মানবজাতির আজ এটাই বলা উচিত, আমার ক্ষমতা আছে, আর ক্ষমতার সাথে আসে দায়িত্ব। আর আজকের দিনের দায়িত্ব হলো এই পৃথিবীকে রক্ষা করা। এই পৃথিবীকে গ্রহণ করতে হবে নিজের বোন হিসেবে, নারী হিসেবে, মা হিসেবে, চরম বিপদে থাকা এক সত্তা হিসেবে। কিন্তু আমি যা বলছি তা হয়তো এক ধরনের অলীক কল্পনা হয়েই থেকে যাবে। দিনটি আর ৫টা সাধারণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের মতোই পার হয়ে যাবে। ছেলেরা হাত ভর্তি রাখি পরে ঘুরে বেড়াবে, আর বোনেরা যা উপহার পেয়েছে তা নিয়েই খুশি থাকবে। আমরা ধর্ম বুঝি না, তাই না? আমরা জানি না ধর্ম কথাটার আসল মানে কি। আমরা ভাবি ধর্ম মানেই কিছু আচার অনুষ্ঠান, প্রথা, নানা নিয়মকানুন, বিশেষ কোনো দিন, পরব আর ভালো খাওয়া দাওয়া।
আপনারা তো জানেনই, রাখির দিনে প্রতিটি বাড়িতে বিশেষ কিছু রান্না হবে। না, আপনারা ভাবেন ধর্মের সম্পর্ক বুঝি এই সব কিছুর সাথেই? না, আসল ধর্ম হলো এটা দেখা যে আপনি আসলে কে এবং সেই হিসেবে আপনি কিসের জন্য দায়বদ্ধ। খাঁটি দায়িত্ববোধ ছাড়া কোনো ধর্মই হতে পারে না। আর যখন প্রকৃত দায়িত্বের প্রশ্ন আসে, তখন নিজেকে, নিজের পরিবারের কেবল ওই ২-৪ জন মানুষের মধ্যে আটকে রাখা যায় না। ধন্যবাদ আচার্যজি। আপনাদের জেনে আনন্দ হবে আমাদের নিজস্ব অ্যাপে, যেখানে গীতা ও সমস্ত প্রোগ্রামগুলো চলে, সেখানে বুদ্ধ আছেন, গীতা আছেন, উপনিষদ আছেন, অষ্টাবক্র আছেন। এরা আমার জীবন বদলে দিয়েছেন। এদের সান্নিধ্য পেলে আপনার জীবনও বদলে যাবে। সত্যি বলতে, লাখ লাখ না হলেও হাজার হাজার মানুষের জীবন তো সত্যিই আমূল বদলে গেছে। 2 লক্ষেরও বেশি গীতা অংশগ্রহণকারীদের সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। প্রথম মাস সম্পূর্ণ ফ্রি। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস সহ অ্যাপে পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ প্রশ্নোত্তর, গীতা কমিউনিটি, গীতা পরীক্ষা, অডিও বুকস এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।